মানে জামাতের যেটা সমস্যা হয়েছে, যেটা একটা রিয়েল লাইফ ক্রাইসিস জামাতের, যে জামাতে 1 ঘন্টা আগে যেটা বলে 1 ঘন্টা পরে সেটা বলে না। যেমন সংসদের প্রথম দিন দেখেছেন যে প্রথমে যে বলেছেন যে আমরা আসলে কেউ শপথ নিচ্ছি না, 1 ঘন্টা পরে শপথ নিচ্ছে। এই জন্য আমি মনে করি যে জামাত ইসলামী ওই দলটি থেকে যেসব কথা বলা হয় তার বেশিরভাগই হচ্ছে রেটরিক। তারা এমনি বলেন, কিন্তু কোনটা যে বাস্তব এটা আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। সংস্কার শব্দের অর্থ কি, এটাই আমার ধারণা যে অধিকাংশ লোক বোঝেন না। সংস্কারের ইংরেজি হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে কোনো কিছু ফেলে দেওয়া না। রিফর্ম মানে এরকম না যে আপনি সবকিছু বাতিল করে দেবেন, একটা নতুন কিছু তৈরি করবেন। নতুন কিছু তৈরি করলে বলা হতো যে রিরাইট করা বা নতুন করে কোনো কিছু প্রস্তুত করা। এই 2019 সালে ইয়েল ইউনিভার্সিটির লয়ের প্রফেসররা, টিচাররা মিলে একটা গবেষণা করেছে পৃথিবীর সমস্ত কনস্টিটিউশনের উপরে, এবং তারা দেখেছে গড়ে 19 বছরে প্রতি দেশেরই কনস্টিটিউশনের কিছু অংশ চেঞ্জ হয়। সংবিধান সংশোধন না সংস্কার, এই বিতর্ক আমরা রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই দেখছি চলছে। সমাধান আসলে কোন পথে? দুই পক্ষই তো আমরা দেখছি অনড় অবস্থায় রয়েছে। একটা টার্ম আছে, সেটাকে বলে এটারনিটি ক্লজ। কখনো কখনো সংবিধানে এমন কিছু ক্লজ দিয়ে দেওয়া হয় যেটা অনন্তকালের জন্য থাকে, সেটাকে আর অ্যামেন্ডমেন্ট করা যাবে না। যেমন আমাদের আগের সংবিধানে ছিল 7 ক, সেখানে বলা হয়েছে এই সংবিধানের বাইরে কেউ কিছু করলে সেটা রাষ্ট্রদ্রোহ হবে, এবং সংবিধানের এই ধারাগুলো কখনোই কোনো অবস্থায় কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। ওইটা একটা আন্দোলন বা বিপ্লবকে ফুয়েল আপ করেছিল। যেহেতু আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া সংবিধান চেঞ্জ করতে পারছেন না, ফিলোসফি বলে তখন অটোমেটিক আপনার একটা আন্দোলন হবে। থমাস জেফারসন অ্যান্ড বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সেই আমেরিকার সূত্রের সময় তারা চিঠি চালাচালি করতো, ফেডারেশন এন্ড অ্যান্টি ফেডারেশন লেটার্স, অলসো এই সংবিধানের স্থায়িত্ব নিয়ে। সেইখানে থমাস জেফারসন বলেছিলেন যে এমনভাবে সংবিধান করতে হবে যেন মোরাললেস এর একটা অংশ 19 বছর থাকে এভারেজ। উনি কেন 19 বছর বলেছিলেন আমরা জানি না, 19 বছর পর পর কিছু না কিছু পরিবর্তন করতেই হবে। এই 2019 সালে ইয়েল ইউনিভার্সিটির লয়ের প্রফেসররা, টিচাররা মিলে একটা গবেষণা করেছে পৃথিবীর সমস্ত কনস্টিটিউশনের উপরে, এবং তারা দেখেছে গড়ে 19 বছরে প্রতি দেশেরই কনস্টিটিউশনের কিছু অংশ চেঞ্জ হয়। আমাদের দেশেও আপনি দেখবেন 91-তে একটা বড় চেঞ্জ হয়েছিল, এরপরে 2011-12-তে একটা চেঞ্জ হয়েছিল, ক্যাটাগরি গভর্নমেন্ট, বাদশাহ 13 অ্যামেন্ডমেন্ট এন্ড অল দিস থিংস। তো কনস্টিটিউশন ইজ এ লিভিং অর্গানিজম, এটা চেঞ্জ হবে। বাট এখানে হচ্ছে 72-এর যে সংবিধানটা, এটা তো একটা যুদ্ধ পরবর্তী, স্বাধীনতা পরবর্তী, আমাদের জন্মের সাথে একটা সম্পর্কিত সংবিধান। এইটার আপনি বিভিন্ন ক্লজ পরিবর্তন করতে পারেন, তবে কিছু লোক তারা গোড়া থেকেই, বিশেষ করে 24-এর পর থেকেই এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করতে চেয়েছে। তাদের মধ্যে 71 বিরোধী চেতনা আছে, তাদের বিরুদ্ধে এই 72-এর সংবিধান ইজ রিফ্লেকশন আমাদের স্বাধীনতার প্রতীক, এটাকে তারা সরিয়ে ফেলতে চায়, এবং তারা 72-এর সংবিধানকে সকল সমস্যার মূল হিসেবে বলে। কিন্তু আসলে 13 অ্যামেন্ডমেন্ট, যেটা তারা কেয়ারটেকার গভর্নমেন্টকে বাদ করে দেওয়া হলো, যেটা দিয়ে বলা হলো সংসদ পরবর্তী ভোট পর্যন্ত থাকবে, যেটা দিয়ে বলা হলো প্রাইম মিনিস্টার পরবর্তী প্রাইম মিনিস্টার হওয়ার আগ পর্যন্ত থাকবে, স্পিকার পরবর্তী স্পিকার হওয়ার আগ পর্যন্ত থাকবে, সেটা দিয়েই বেসিক্যালি সংবিধানকে বেঁধে ফেলার চেষ্টা করা হয়েছিল, বা সরকার নিজেকে স্থায়িত্বের চেষ্টা করেছিল। 72-এর সংবিধান পার্টসে কোনো ডিফেক্ট নাই। এটা এত চমৎকার সংবিধান যেখানে এমার্জেন্সি প্রভিশনও ছিল না, পরে এমার্জেন্সি প্রভিশন আনা হয়েছে 74 সালে। এখানে প্রিভেন্টিভ ডিটেনশনের প্রভিশনও ছিল না, পরে 74 সালে আনা হয়েছে। ওখানে একটা বিষয় নিয়ে ডিসপিউট আসতে পারে, ধর্মনিরপেক্ষতা। সেটা অনেকে বলতে পারে বাংলাদেশের মানুষ তখন ধর্মনিরপেক্ষ চেয়েছিল না, বাট বাকি যে প্রভিশন গুলো ছিল এগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানের সর্বশ্রেষ্ঠ ড্রাফট, এবং আমাদের সংবিধানের ড্রাফট কিন্তু অসাধারণ। এবং জিয়াউর রহমান আসলেন, সংবিধান সাসপেন্ড করলেন, কিছুদিন পরে রিভাইভ করলেন। এরশাদ স্যার আসলেন, সংবিধান সাসপেন্ড করলেন, কিছুদিন রিভাইভ করলেন। ওনারা কেউ কিন্তু বিকল্প সাংবিধানিক পথের চিন্তা করেননি। বর্তমান বাস্তবতায় বিকল্প সাংবিধানিক চিন্তার কোনো প্রয়োজন রয়েছে কি? দেখুন, রাজনীতি তো খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা। আমি ক্ষুদ্র রাজনীতিবিদ যেটা বুঝি, শেখ হাসিনার ফিরে আসার যে একটা জানান দিয়েছেন, যেটা একটা মানে সুনামি ইফেক্ট হয়ে গেছে রাজনীতিতে, মিডিয়াতে, এটা যদি উনি আগাতে থাকেন তাহলে ভবিষ্যতে আমি মনে করি জামাত, বিএনপি, এনসিপি, যাদেরকে আমরা একটাই দল মনে করি, কমপ্লিটলি একটাই সংসদ, একটাই দল, একটাই গোষ্ঠী, তারা আরো একতাবদ্ধ হবে। এবং তখন জামাত এবং এনসিপি নতুন সংবিধান, জুলাই সনদ, এগুলোর ব্যাপারে বিএনপিকে আবার চাপ দেবে, এবং দেয়ার ইজ এ রিস্ক যে বিএনপি সেই চাপে নতজানু হয়ে যেতে পারে। সেটা হলে নতুন সংবিধানের দিকে বিএনপি যাবে, কিন্তু সেটা স্থায়িত্ব হবে না আমার যেটি ধারণা। বিএনপি যেহেতু ড্রাইভিং হুইলে আছে, তারা যে অবস্থানগুলো নিয়েছে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে, তাদের সেই অবস্থানেই থাকা উচিত। আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিলে কিসের আন্ডারে শপথ নেবেন, কিসের আন্ডারে দেশ চালাবেন? তখন তো একটা নো ল, নো কনস্টিটিউশন ভ্যাকুয়াম সৃষ্টি হবে। তখন বিপ্লবী সরকার, তখন বিভিন্ন জঙ্গি সরকার, বিভিন্ন আইসোলেট সরকার, সরকারের ভিতরে সরকার, দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তৈরি হবে। তো সেইটা অবশ্যই কোনোভাবেই
করা যাবে না, যে কারণে ডক্টর ইউনূস তার এত সমালোচনা করি, উনি সংবিধানের ব্যত্যয় ঘটিয়েছেন কিন্তু সংবিধান কিন্তু ছুঁড়ে ফেলে দেননি। শপথ নিয়েছেন সংবিধানের আন্ডারে এবং 300 সিটে ভোট করেছেন সংবিধানের আন্ডারে। তো আমরা মনে করি অবশ্যই বিএনপি যে প্রাথমিক অবস্থান নিয়েছিল গণপরিষদের শপথ না নেওয়া, জুলাই সনদকে এভাবে বাস্তবায়ন না করা, বিএনপির ওই অবস্থানে থাকতে হবে। সংবিধানের একটা অল পার্টি সংস্কার কমিটি করা উচিত, যারা রেকমেন্ডেশন দিবে যে সংবিধানের কোথায় কোথায় অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধান সংশোধন করা যায়, কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই যে সংসদ কি সংবিধানের মালিক নাকি সংবিধানই সংসদের ক্ষমতার উৎস? এটা জনগণ ক্ষমতার উৎস। যেহেতু সংবিধানকে বলা হয় জনগণের আশা আকাঙ্ক্ষার রিফ্লেকশন, সেই জন্য সংবিধানটা সুপ্রিম ল, সুপ্রিমা লেক্স, ইগ্যালিটেরিয়ান। তো এই সুপ্রিমা লেক্সটার অধীনেই দেশ চলবে। অ্যামেন্ডমেন্ট হবে কিভাবে এটাও সংবিধানে বলা আছে। আপনি 2/3 বললেন, কিন্তু অরিজিনাল সংবিধানে কিন্তু 2/3 থাকা সত্ত্বেও আরো অসংখ্য প্রভিশন, আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে গেলে গণভোট লাগবে, যে গণভোটটা সংবিধানে আবার রিভাইভ করেছে। এখন আমি মনে করি সংবিধানের যে অ্যামেন্ডমেন্টগুলো প্রপোজ করা হচ্ছে এগুলো সামনে একটা গণভোটের মাধ্যমে রেটিফাই করা হবে, অর্থাৎ পার্লামেন্ট পাস করবে, পার্লামেন্ট পাস করে রাষ্ট্রপতির কাছে যাবে, ইন বিটুইন একটা গণভোট হবে, গণভোটের মাধ্যমে এগুলো রেটিফাই হবে, রেফারেন্ডাম যেটাকে বলি আমরা। তো সেটার তো সুযোগ সংবিধানে ফিরে আসছে, বিকজ অ্যাপিল ডিভিশন গণভোটের প্রভিশনটাকে রিভাইভ করেছে, 15 অ্যামেন্ডমেন্টের সার্টেন প্রভিশন বাতিল দিয়েছে। তো সেদিক থেকে সামনে আমি মনে করি অনেকগুলো সংস্কার আসবে, যেটা পার্লামেন্টে পাস হবে প্লাস গণভোটে পাস হবে। আর সেখানে একটা প্রশ্ন আসে, যদি এখন থেকে গণভোট জায়েজ হয়ে গেল ফ্রম নাও অনওয়ার্ডস, তাহলে 26-এর গণভোটটা কি ছিল? 26-এর গণভোটটা কি ছিল? কিম্ভূত কিমাকার, এটা সেফায়ার অফ স্ফিংস, মানে এটা না সিংহ না মানুষ, এটা আকৃতি বোঝা যাচ্ছে না, এটা সংবিধানে নাই, কিন্তু ভোটটা করে ফেলা হয়েছে। তো সেই কারণেই আমি মনে করি কোনো সরকার ওই গণভোটের উপর ভিত্তি নাই, ওটার উপর মানতে বাধ্য না, নতুন গণভোট হবে সংবিধান অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে 12 সদস্যের, ইতিমধ্যে বিরোধী দল সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে এবং সংসদ থেকে ওয়াক আউট করেছে। কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে আসলে এই মুহূর্তে কোনটি বিশেষভাবে প্রয়োজন? সেটি কি আসলে আইনি পথ অনুসরণ করা নাকি আসলে ঐক্যবদ্ধ? জেফারসন তো চিঠি চালাচালি করতেন আর বিরোধী দল ওয়াক আউট করে, হ্যাঁ, এটাতে কোনো এটাই বাংলাদেশের বিরোধী দল। এখন যেটা হচ্ছে যে আমি আসলে একটা জিনিস মনে করি যে সংশোধনী এবং সংস্কার এই দুইটা আসলে একটা শব্দের রাজনৈতিক খেলা, এছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে কি, বাংলাদেশে দেখেন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে কিন্তু প্রাইম মিনিস্টারে যাওয়া গেছে, সেটা কিন্তু সংশোধনের মাধ্যমেই হয়েছে। এত বড় বড় পরিবর্তন যদি সংশোধনের মাধ্যমে হয়, তাহলে কেন পুরোটা ফেলে দিয়ে সংস্কার করতে হবে? আসলে হয়েছে কি, আমাদের দুর্ভাগ্য এমন যে আমরা আসলে গত 18 মাসে শব্দের খেলা ছাড়া কিছু পাই নাই। আমরা পেয়েছি নরম পন্থা, তারপরে মধ্যপন্থা, এরকম কিছু শব্দ, নতুন বন্দোবস্ত, এই যে শব্দের খেলা দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতিটা চলছে। আমি মনে করি যে সংস্কার নিয়ে যে আলোচনা চলছে, এটা আসলে রাজনৈতিক স্ট্যান্ড ছাড়া আর কোনো কিছুই না। আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন যে এটা কি আসলে সম্ভব কিনা, আমি মনে করি যে মানে জাস্ট সংশোধনী দিয়েই অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। সবচেয়ে বড় কথা হচ্ছে সদিচ্ছাটা আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। দেখেন, বিরোধী আপনি বললেন যে একটা কমিটি করা হয়েছে, আমরা সবাই জানি যে এটাতে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল যে 7 জন বিএনপি থেকে, সরকারি দল থেকে, 5 জন হচ্ছে তাদের ওই জোট থেকে, এবং বাদ বাকি জন হচ্ছে বিরোধী দল থেকে থাকবে। বিরোধী দল এটাতে ওয়াকআউট করেছে। কিন্তু আমি মনে করি যে যারা সংবিধান নিয়ে এত কথা বলে, সংসদ নিয়ে এত কথা বলে, পুরো একটা সিস্টেমে ভাই যে কথাটি বলছেন যে লাস্ট টাইমের গণভোটের কথা, যেটা তো মানে কোনো কিছু বেসিস ছাড়াই হয়েছে, এটাকে আমরা কেন মেনে নিয়েছি? আমরা মেনে নিয়েছি এই কারণে, যে কারণ ওইটা একটা ক্রান্তিকাল ছিল, এটা একটা ডিফারেন্ট সময় ছিল। কিন্তু তার পরবর্তীতে এসে কিন্তু দেখেন যা যা হয়েছে সবই কিন্তু এই সংবিধানের আন্ডারেই হয়েছে। তখন তো আমি দেখলাম না যে কেউ কোনো প্রতিবাদ করলো, তখন রাষ্ট্রপতিও ভাষণ দিয়েছে, সেটাও সংবিধানের আন্ডারে হয়েছে। তাহলে আপনি কি, তো এই প্রসঙ্গে কিন্তু জামায়াত আমির যেমনটি বলেছে, সংবিধানে গণভোটের প্রভিশন না থাকলে 2026 সালে কোনো নির্বাচনও নেই। এটা তো ধরেন ওনাদের রাজনৈতিক কথা। এখন আবার উনার মানে জামাতের যেটা সমস্যা হয়েছে, যেটা একটা রিয়েল লাইফ ক্রাইসিস জামাতের, যে জামাতে 1 ঘন্টা আগে যেটা বলে 1 ঘন্টা পরে সেটা বলে না। যেমন সংসদের প্রথম দিন দেখেছেন যে প্রথমে যে বলেছেন যে আমরা আসলে কেউ শপথ নিচ্ছি না, 1 ঘন্টা পরে শপথ নিচ্ছে। এই জন্য আমি মনে করি যে জামাত ইসলামিক ওই দলটি থেকে যেসব কথা বলা হয় তার বেশিরভাগই হচ্ছে রেটরিক, তারা এমনি বলেন, কিন্তু কোনটা যে বাস্তব এটা আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে
কথাটার মধ্যে আমি ছিলাম যে বাংলাদেশের ক্রাইসিসটা হচ্ছে এরকম যে বিরোধী দল বাংলাদেশে সবসময় এমনই হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের যে ধারণাটা ছিল, আমি এটাকে ব্যক্তিগতভাবে কখনোই সাপোর্ট করি নাই। কারণ আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, তরুণ প্রজন্ম যাই বলেন না কেন, এক্সপেরিমেন্ট করার মতো মানে সিচুয়েশন এখনো আমাদের দেশে হয় নাই। যে দেশে গণতন্ত্রই কোনোদিন মজবুত হয় নাই, যে দেশে প্রত্যেকটি সরকার যখন ক্ষমতার হাত বদল হয়েছে কোনোটাই সুস্থভাবে হয় নাই। তো ওরকম একটা জায়গায় আপনি যখন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দিবেন এবং যেটা জামাতের চাওয়া যে ভোটের প্রপোর্শনে হবে, ওটা কিন্তু সবসময় ওই বিরোধী দলই হবে যেটা বিরোধিতার খাতিরে হবে, কোনো বিল আর পাশ হয়ে আসতে হবে না। তার মানে যে কথাটা আসলে মোদ্দা কথা সেটা হলো যে আমি মনে করি যা যা প্রয়োজন সংসদের একটা দেশের গণতন্ত্রের জন্য করা, আর বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত জায়গাটা কোনটা ছিল, পঞ্চদশ সংশোধনীটাকে বাতিল করে দেওয়া। তো সেই পথেই তো আসলে বাংলাদেশের সংসদ এই মুহূর্তে হাঁটছে। তো সেটাই যেহেতু আমাদের মেইন চাওয়া ছিল বাংলাদেশের জনগণের, আমি মনে করি যে এটা সংশোধনের মাধ্যমে সম্ভব। আপনি বলছিলেন যে সংশোধন আর সংস্কার হচ্ছে শব্দের খেলা, কিন্তু বিরোধী দল যেটি উল্লেখ করছে যে জুলাই 16-তে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো হুবহু বাস্তবায়ন করতে হবে, সেটা কি সম্ভব? হুবহু শোনেন, এখন তো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে এবং সেই রাজনৈতিক দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। এখন সেই রাজনৈতিক দল তো তার রাজনৈতিক এজেন্ডা যেটা, সেটার উপর বেস করেই দেশটাকে চালাবে। এবং যে কথাটা হুবহু, এখন হুবহু বলতে আপনি কি বোঝান? মানে হুবহু বলতে হচ্ছে আপনি কি শব্দ দিয়ে হুবহু না কার্যকলাপ দিয়ে হুবহু? যদি সেটা কার্যকলাপ দিয়ে হুবহু হয়, আমি মনে করি যে সেটাই বাংলাদেশের জনগণ চায়। শব্দের খেলার মধ্যে রাজনীতিকে আটকে না রেখে এখন উচিত যে ক্রাইসিস গুলো যেগুলো হয়েছে সেগুলোর দিকে আসলে হাঁটা। এবং আপনি এই যে সংবিধানের কথা বলছেন, গণভোটের কথা বলছেন, হ্যাঁ এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটাতে আমাদের কারো কোনো দ্বিমত নাই। কিন্তু এই মুহূর্তে আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ হিসেবে যারা আছে, সাধারণ মানুষের মেইন কনসার্ন কি আসলে সংবিধান সংশোধন? এই মুহূর্তে কিন্তু কনসার্নটা অন্য জায়গায় চলে গেছে। দেখেন, যতই বলেন না কেন বিএনপি যে সময় ক্ষমতায় এসছে, এটা বিএনপির দুর্ভাগ্য বা সৌভাগ্য বা কি আমি আসলে জানি না। এটা আসলে একটা যেমন ইরানের যুদ্ধ তাকে ফেস করতে হয়েছে, হাম তাকে ফেস করতে হয়েছে, তাকে দেখেন এই মুহূর্তে বন্যা ফেস করতে হচ্ছে। কোনোটাই কিন্তু আসলে বিএনপি না, তার ক্রিয়েট করা, এটা আরোপিত। এই মুহূর্তে কিন্তু জনগণের কনসার্ন হচ্ছে বন্যায় কয়জন মানুষ মারা গেল, এই মুহূর্তে কনসার্ন হচ্ছে বন্যা পরবর্তী সময় কি হবে। তো আমি মনে করি যে একটা বিরোধী দল তাকে আসলে বিরোধিতার খাতিরে না, আসলে যে কাজটা করলে দেশের এই মুহূর্তে মানুষের জন্য স্বস্তি তৈরি করবে সেটার দিকে আসলে হাঁটা উচিত। আর কথায় কথায় যে ধরেন আমরা সবসময় বলি না যে ঐক্যমত্য, বা ওনারা দেখবেন যে কোনো কথা বলে হুমকি দেন, তাহলে ঐক্যমত্যটা আসলে কয়েকটা ঘন্টার জন্য তৈরি হয়, কিন্তু তারপরে কিন্তু বায়তুল মোকাররমের দক্ষিণ গেট। তাহলে এটাই যদি বাংলাদেশের রাজনৈতিক কালচার হয়ে থাকে, তাহলে 24 থেকে আমরা কি শিখলাম? আসলে কিন্তু যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল, এটাও শব্দের খেলা। আপনি কি আজকে পর্যন্ত কোনো একটা নতুন বন্দোবস্ত দেখাতে পারবেন আমাকে? সব পুরনো জিনিসটাকেই শব্দের খেলা দিয়ে নতুন করে তৈরি করার একটা প্রচেষ্টা, এবং এটা কমপ্লিটলি একটা রাজনৈতিক খেলা। বিরোধী দলীয় নেতা যেমনটি অভিযোগ করছে যে বিএনপি জনগণের ম্যান্ডেটের কথা বলছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতার কথা বলছে, কিন্তু গণভোটের পক্ষে যে 70% রায় রয়েছে সেটাকে উপেক্ষা করছে। আসলে কি তাই? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীর ইতিহাসে এরকম কি কোনো ইলেকশন আছে যে ইলেকশন হয়ে যাওয়ার পরে বলে 2 লাখ ভোট কম, 2 লাখ ভোট বেশি? এখন একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি বলি যে একটি ভোটও যদি এদিক ওদিক হয়, আমি সেই ভোট কাস্টিং কে নিয়ে কোয়েশ্চেন তুলতে পারি, তাহলে বাংলাদেশের এই গণভোটে তো আমরা দেখেছি যে 2 লাখ ভোট মনে হয় কমে গিয়েছে। তাহলে ওই জায়গা থেকে সাধারণ মানুষের চোখ থেকে আপনি যদি এই প্রশ্নটা করেন যে এটা কতটা লেজিটিমেসি আপনি দিতে পারেন, এটা বৈধতাটা কোন জায়গাতে আসে, এটাও কিন্তু একটা প্রশ্ন। আর বিএনপি কি গণভোটের যে ধারণাটা ছিল বা যে আইডিয়া থেকে হয়েছে, বিএনপি তার প্রথম দিন স্ট্যান্ড থেকেই কিন্তু ছিল যে তারা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো গণভোটে উপেক্ষা করা হয়েছে। সেই কথাগুলো কিন্তু বিএনপি তার ইলেকশনের আগের দিন পর্যন্ত বলেছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে জনাব তারেক রহমান তো হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে, সালাউদ্দিন সাহেব কিন্তু সংসদে বলেছেন যে তারা আসলে ওই সময় এমন একটা সিচুয়েশন ছিল যে তারা আসলে নির্বাচন নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। এই কথাটা সব জায়গাতেই বলি যে ইলেকশনের আগের দিন পর্যন্ত কিন্তু জনমনে একটা প্রশ্ন ছিল কালকে সকালে ইলেকশন হবে কিনা। তো ওরকম একটা সিচুয়েশন, বিএনপি যেহেতু একটি রাজনৈতিক দল, তার কিন্তু মেইন দর্শনটাই হচ্ছে ইলেকশনে যেতে হবে, এটাই প্রত্যেকটি রাজনৈতিক দলের থাকে। যেমন কালকে আমি একজন খুব বিখ্যাত রাজনৈতিক দলের নেতাকে বলতে শুনছিলাম যে আমাদের পক্ষে আসলে এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয় না, সবাই আমাদের নিয়ে যেতে চায়, কিন্তু আমরা আসলে জনগণের জন্য কাজ করি। এগুলো কিন্তু ফ্যালাসি, এগুলো কিন্তু সত্য বয়ান না। সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন সেটাই সত্য বয়ান, যে আসলে ওই মুহূর্তে সিচুয়েশনটা এমন ছিল, দেশ এমন একটি জায়গায় চলে যাচ্ছিল যে ইলেকশনের নিশ্চয়তা ছিল না, এবং যেটা গণতন্ত্রের পূর্ব শর্ত। এই কারণেই কিন্তু বিএনপি ইলেকশনটা চাওয়ার পথেই তারা হেঁটেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল তুষার। বর্তমান সময়ে আমরা যে সংবিধান কেন্দ্রিক বিতর্ক দেখছি, সরকার বলছে যে
সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধনের বৈধ পথ, অন্যদিকে আবার বিরোধী দল গণভোটের রায়কে সর্বোচ্চ বৈধতা দিচ্ছে। এই বাস্তবতায় কি প্রশ্ন ওঠে যে আসলে কার সর্বোচ্চ বৈধতা, জনগণের না সংসদের? সংসদ বৈধতা পায় জনগণের ভোটের মাধ্যমে, ফলে দুটোই একে অন্যের পরিপূরক। আসলে এইখানে যে ডিম মুরগির একটা তর্ক তৈরি করা হচ্ছে, এটা খুব অসুবিধাজনক। প্রথমত, সংস্কার শব্দের অর্থ কি, এটাই আমার ধারণা যে অধিকাংশ লোক বোঝেন না। সংস্কারের ইংরেজি হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে কোনো কিছু ফেলে দেওয়া না। রিফর্ম মানে এরকম নয় যে আপনি সবকিছু বাতিল করে দেবেন, একটা নতুন কিছু তৈরি করবেন। নতুন কিছু তৈরি করলে বলা হতো যে রিরাইট করা বা নতুন করে কোনো কিছু প্রস্তুত করা, কিন্তু এইখানে বলা হচ্ছে রিফর্ম, এবং এই রিফর্ম শব্দের অর্থ হচ্ছে সংস্কার। এবং সংস্কার শব্দটা বাংলায় আমরা কিভাবে ব্যবহার করি, বা রিফর্ম শব্দটা ইংরেজিতে কিভাবে ব্যবহার করি? কোনো এক্সিস্টিং ভবনকে কিংবা কোনো এক্সিস্টিং নিয়মকে আমরা যদি আধুনিকায়ন করার চেষ্টা করি বা আমার প্রয়োজন অনুযায়ী সেটাকে পরিবর্তন করার চেষ্টা করি, সেটা হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে পুরোটা বাতিল করে দেওয়া না, বা রিফর্ম মানে এরকম নয় যে আমরা পুরো বাড়িটা ভেঙে ফেলবো, নতুন বাড়ি তৈরি করবো। ব্যাপারটা হচ্ছে রিফর্ম মানে হচ্ছে একটা বাড়ির হয়তো বারান্দাটা বদল করে আমরা সেইখানে হয়তো একটা গাছ লাগাবো, কিংবা ধরেন একটা বাড়ির দরজাটা বদল করে সেখানে আমরা জানালা লাগাবো আর জানালার জায়গায় দরজা তৈরি করবো। এখন রিফর্ম শব্দের বা এই সংস্কার শব্দের আরো কিন্তু অর্থ রয়েছে। আমরা বাংলা ভাষায় যে সংস্কার ব্যবহার করি সেখানে রিচুয়াল হিসেবে সংস্কার আমরা ব্যবহার করি, যেমন সমাজের কিছু সংস্কার আছে এবং সেইখানে আমরা সংস্কার এবং কুসংস্কার এই কথাটা বলি। এই সংস্কার কি এই সংবিধানের সংস্কার? না। তারপরে আমরা কোনো কোনো কিছুকে কালচারালি বা মরালি কোনো কিছুকে আমরা যদি নতুন ভাবে চিন্তা করতে চাই, তখন সেটাকে আমরা রিফর্ম বলি। যেমন ধরেন কিছু মানুষ আছে কালচারাল রিফর্মিস্ট, পলিটিক্যাল রিফর্মিস্ট। এরা কি করে? এরা কি পলিটিক্স বাদ দিয়ে দেয়, গণতন্ত্র বাদ দিয়ে দেয়? গণতন্ত্রের যে সংস্কার হয় তাহলে কি গণতন্ত্র বাতিল হয়ে যায়? সেরকম সংবিধানও যদি সংস্কার করতে হয়, সংবিধান বাতিল করতে হয় না। মানে সংবিধান বাতিল করে কোন কোন দেশে, যেখানে ফেইল স্টেট হয়ে যায়, মানে সেই সংবিধান আর কোনো কাজ করছে না, সেই সংবিধান দিয়ে আমাদের কোনো কিছু চালানো যাচ্ছে না, ওইরকম জায়গাতে সংবিধান বদলের প্রয়োজনীয়তা আসতে পারে। এখন এই যে বলা হচ্ছে না যে অপরিবর্তনীয় ধারা সংবিধানে থাকতে পারে না, কথায় কথায় ফরাসি বিপ্লব, আমাদের কিছু দার্শনিক আছেন না বা লেখক আছেন, লকান, দারিদা, ফুকো, এগুলো ছাড়া কথা বলতে পারেন না। এই ফুকো, লাকান, দারিদা, ফ্রয়েডের দেশে কিন্তু অপরিবর্তনীয় রুল আছে সংবিধানে। ফ্রান্স বলেছে যে তাদের রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্টকে জীবনে কেউ বদলাতে পারবে না। অর্থাৎ ওই দেশে বসে কেউ যদি বাংলা মানে ওই ফ্রান্সের সমস্ত জনগণ সিদ্ধান্ত নেয়, এমনকি ওইখানে বসবাসরত পিনাকি ভট্টাচার্য যদি ভোট দেয় যে ফ্রান্সের কালকে থেকে গণতন্ত্রের যে প্রক্রিয়া এটা চেঞ্জ হবে, এই রিপাবলিকান ফর্মটা চেঞ্জ হবে, পারবে না বলা আছে। জার্মানি, সেখানে বলা আছে ডেমোক্রেসি, ফেডারেলিজম, রুল অফ ল এবং হিউম্যান ডিগনিটি, এইটাকে বলা হয়েছে ইটারনিটি ক্লজ, এটাকে কেউ বদলাতে পারবে না। টার্কি, ইদানিং তুরস্কপন্থী কিছু তৈরি হচ্ছে না, কথায় কথায় টার্কি চলে যায়, ড্রোন, মিষ্টি, তারপরে পর্যটন, তারপরে কি বলে তুরস্ক একটা নৃত্য আছে রুবি নৃত্য, সবকিছু নিয়ে মানে এক ধরনের তুর্কি তুর্কি ভাব এসেছে না। আমাকে আবৃত্তি করতে গেলে কামাল তুমি কামাল কিয়া বলে। টার্কিতে বলা আছে রিপাবলিকান ফর্ম অফ দ্য স্টেট অ্যান্ড সার্টেন ফাউন্ডিং প্রিন্সিপালস, এটা বদলানো যাবে না টার্কির সংবিধানে। টার্কি নিজের সংবিধানে অপরিবর্তনীয় ক্লজ আছে। পর্তুগালে আছে, ভারতে নাই, কিন্তু ভারতের কোর্ট বলেছে কিছু কিছু জায়গা আছে, ফান্ডামেন্টাল জায়গা কোর্টের রায় আছে যে এগুলো ভারতীয়রা চাইলে বদলাতে পারবে না। এমনকি ইউনাইটেড স্টেটস একটা অপরিবর্তনীয় ক্লজ আছে, বলা হয়েছে যে প্রত্যেকটা স্টেটের ইকুয়াল সাফরেজ থাকবে, অর্থাৎ ভোটিং রাইটস থাকবে। এবং এখানে বলা হয়েছে যে স্টেট মানে নিজে চাইলে এটা বদলাতে পারবে, অন্য কেউ সেটা বদলাতে পারবে না। অর্থাৎ কনস্টিটিউশন বদল করে স্টেটের অধিকার খর্ব করা যাবে না। সে নিজে যদি এসে বলে আমি চাই না, তাইলে পারবে। তো তাহলে বহু জায়গাতে আছে, পৃথিবীর প্রায় 60টার মতো দেশে এই কাহিনীটা আছে। এমনকি বলা হয় যে ইউনাইটেড কিংডমে, এখানে উকিল আছে, তার সামনে এসব বলা ঠিক না, ইউনাইটেড কিংডমে নাকি সংবিধান অলিখিত, এটা যখন তখন বদলানো যায়, চাইলে পরে মনার্কি অ্যাবলিশ করা যায়। কিন্তু এমন ভাবে মনার্কি সেখানে নিজেকে এস্টাবলিশ করেছে যে চাইলেও মনার্কিকে অ্যাবলিশ করা যাবে না, কারণ এখনো ইংল্যান্ডের রাজা কিংবা রানী অন্তত 15টা কমনওয়েলথ স্টেটের হেড অফ স্টেট, মানে আনুষ্ঠানিক ভাবে উনি হচ্ছে রাষ্ট্রপ্রধান। ফলে মনে করেন কালকে ইংল্যান্ডের লোকেরা বললো রানী নাই, কিন্তু 15টা রাষ্ট্র যদি তাকে মানতে থাকে তাহলে কিন্তু রানী থেকে যাবে। আবার মনার্কি ডেমোক্রেসি সমানভাবেই চলছে, কিন্তু সেখানে ইংল্যান্ডের কনস্টিটিউশনে কিন্তু চাইলে মনার্কি তারা বাতিল করতে পারবে, কিন্তু অস্ট্রেলিয়াতে উনি হেড অফ স্টেট, নিউজিল্যান্ডে উনি হেড অফ স্টেট, অস্ট্রেলিয়া কিছুদিন আগে বাতিল করেছে। কিন্তু আরো অনেক দেশ আছে কমনওয়েলথ স্টেটে যেখানে রানীকে তারা মনে করে কেন। এখন যে সংকট তৈরি হয়েছে ডাক্তার আব্দুল তুষার, তাহলে আপনি আমাকে বলেন এই যে জামাত ইসলামের লোকজন তারা নিজেরা কিন্তু একটু অপরিবর্তনীয় সংবিধানকে মানেন, তারা বলেছেন কি আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই, তো অপরিবর্তনীয় না তাদের, এটা তো তাদের সংবিধান এবং ওখানে কিন্তু সম্পূর্ণ অপরিবর্তনীয়। তাহলে তারা খালি এইটারে বদলাতে চায় কেন জানেন? কারণ এটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার ধান্দা।
ক্ষমতা কি করে যেতে পারবে তার আইনের ফাঁক ফোকর দিয়ে। সেখানে একটা যেমন প্রশ্ন উচ্চকক্ষ যে চায়, এখন যদি নিম্নকক্ষ চায়, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল কোনোভাবে যুক্ত না হয়, সরকার যদি একতরফা সংবিধান তাহলে তারা সংশোধনের তর্কে পক্ষে তারা থাকে, হেরে যাবে। সেটা কি গ্রহণযোগ্য হবে নাকি ভবিষ্যতে সেটি আবার আদালতে এক ধরনের চ্যালেঞ্জের ঝুঁকি তৈরি না, হবে? আদালতে প্রশ্নটি challenge- রাখছি আমি বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICS টিম। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার আব্দুল তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, শেষ পর্যন্ত যদি সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল যুক্ত না হয়, সরকারকে যদি একতরফা সংশোধনের পথেই হাঁটতে হয়, সেটি কি গ্রহণযোগ্য হবে নাকি ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের ঝুঁকি তৈরি হবে? আদালতের চ্যালেঞ্জের কোনো ঝুঁকি নাই, কেননা সংবিধান সংশোধন করার জন্য যে আইনি ভিত্তি দরকার সেটাই সরকারের আছে। তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, একটা গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, নির্বাচনটা তেমন ভাবে প্রশ্নবিদ্ধ কিছু না, এবং এই নির্বাচন বিরোধী দল মেনে নিয়েছে। নির্বাচনের বিরুদ্ধে তাদেরও তেমন কোনো বড় ধরনের প্রতিবাদ নাই। তার মানে একটি গণতান্ত্রিক সংসদে গণতান্ত্রিক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকার যদি সংবিধান বদলায় বা সংবিধানের কোনো ধারা বদলায়, তাহলে বিরোধী দলের এখানে আসলে বলার কিছু নাই। তবে বিরোধী দল এখানে অংশ নিতে পারে অথবা প্রতিবাদ করতে পারে, এটা করতে পারে। কিন্তু সংবিধান বদল করার জন্য একটা কমিটিরও দরকার নাই আসলে। সংবিধান বদল করা বা সংবিধানের কোনো ধারা বদল করার জন্য বা রিফর্ম করার জন্য, যেটাই করা হোক, সংবিধানে কাটাছেড়া করার জন্য সংসদটা পুরোটাই তো একটা কমিটি। এটা তো তৈরি হয়েছে সংবিধানকে নিয়ে আলোচনা করা, আইনকে নিয়ে আলোচনা করা, আইন প্রণয়ন করা। সংবিধানের কোথাও যদি এমন কিছু থাকে যেটা জনস্বার্থে এখন আর কার্যকর না, সেটাকে আধুনিকায়ন করে সেটাকে কার্যকর করা, তাই না? সময়ের সাথে 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 তো অনেক আইনের পরিবর্তন প্রয়োজন হয়, অনেক ধারার পরিবর্তনের প্রয়োজন হয়। ফলে সেটা করার জন্যই পুরো সংসদ। বরং আমি বলবো যে সরকারি দল উদারতার সাথে বিরোধী দলকে ডেকেছিল যাতে আলোচনাটা থাকে এবং একটা ছোট্ট কমিটি এই বিলগুলিকে প্রিপেয়ার করে তারপরে সেটাকে প্রস্তাব করতে পারে, তাতে করে সংসদের সময় বেঁচে যেত। কারণ এই আলোচনাটা যেহেতু দুই পক্ষের মধ্যে হয়ে বিলটা এসেছে, তাহলে কুতর্ক, অযথা তর্ক, ওয়াকআউট এগুলোর প্রয়োজনীয়তা কমে যেত, সংসদ দ্রুততার সাথে পরে এই বিলগুলিকে পাস করতে পারতো। কিন্তু এই বিরোধী দল তো আসলে ক্ষমতায় যাওয়ার উপায় খোঁজে। এই বিরোধী দলের, আপনার নিশ্চয়ই মনে আছে, তারা বারবার বলছিল আমরা রিপ্রেজেন্টেশন চাই, হচ্ছে শতকরা ভোটের রিপ্রেজেন্টেশন, এলাকা ভিত্তিক ভোট না, কিন্তু শতকরা ভোটের রিপ্রেজেন্টেশন চায়। তো তখন তারা নির্বাচন বর্জন করতো, ওইটা ছিল না যেহেতু। আবার গণভোট করেছে, যেটা রাজশাহ সাহেব বললেন যে গণভোট করেছে সংবিধানে না থাকা অবস্থায়। আপনি একটা সংবিধানের অধীনে রেফারেন্স দিয়ে সরকার তৈরি করে তারপর সেই সংবিধানের আইন কানুন মানেন না এবং সেই সংবিধানে যা নাই সেটা করেন, আবার সেই সংবিধানে যা নাই সেটা প্রেসিডেন্টকে দিয়ে জায়েজ করার চেষ্টা করেন। তারপরে আবার বিরোধী দল এসে কি বলে, এই প্রেসিডেন্টকে হটাই দিতে হবে। নাহিদ ইসলাম বলে নাই এই প্রেসিডেন্টকে ইমপিচ করতে হবে, এই প্রেসিডেন্টের বক্তৃতা তারা শুনবে না, এইসব আবল তাবল কথা। সকালে যে ভালো থাকে বিকালে সে খারাপ হয়ে যায়। সকালবেলা তাকে শপথ না হলে সে ভালো, আর বিকালবেলা তার স্বার্থের বিপরীতে গেলে সে ভালো না। আর তার কাছ থেকে রেফারেন্স নিয়ে সরকার তৈরি করে, আবার তাকে হটানোর জন্য গিয়ে আপনার মনে আছে নিশ্চয়ই বঙ্গভবন ঘেরাও করার চেষ্টা করেছিল। এরা তো সেই বিরোধী দলই, তাই না? সেই এনসিপি। অতএব আমার কাছে মনে হয় যে এই বিরোধী দলকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। তাদের ইচ্ছা হলে তারা কমিটিতে যাবে, ইচ্ছা না হলে যাবে না। তাতে করে কিন্তু এই সংবিধান অদল বদল করার ক্ষেত্রে বিএনপিকে কোনো বড় ধরনের কোনো বাধার সম্মুখীন হতে হবে না। আদালতে আসলে এটা যাওয়ার কোনো রিজনও নাই, কারণ সংখ্যাগরিষ্ঠ দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইনের অধীনে সংবিধানে সংস্কার করছে বা সংশোধন করছে। ডক্টর নাহিদ ইসলাম খান, বিরোধী দল সংসদে বিশেষ কমিটির বিরোধিতা অব্যাহত রাখার পাশাপাশি মাঠেও আন্দোলন জোরদার করা হবে এমনটি বলছে, তাহলে কি আমরা আবারও সংঘাতের রাজনীতি দেখবো? কারণ হচ্ছে আমি তুষার ভাইয়ের সাথে একমত, এই বিরোধী দলের সেই সক্ষমতা নাই যে এই মুহূর্তে তারা আন্দোলন জমিয়ে ফেলবে। তারা আন্দোলন জমাবে, অবশ্যই জমাবে, সেটা ফেসবুকে বট বাহিনী দিয়ে, কিন্তু তাছাড়া মানে জনগণকে সাথে নিয়ে আন্দোলন আমি মনে করি না যে এটা আসলে কোনো ধরনের কোনো সম্ভাবনা আছে। দেখেন, সংবিধান নিয়ে যে আমরা এত কথা বলছি, সংবিধান সংশোধন নিয়ে যে দলটি এত সরব, সংবিধানে তো আছে যে নারী পুরুষের সমান অধিকার, তাই না, বাংলাদেশের সংবিধানে। কিন্তু যে দলটি এটা নিয়ে কথা বলে সেই দলে আবার কোনোদিন নারী আমির হতে পারবে না, এটা কিন্তু তাদের অলিখিত একটা বক্তব্য, তাই সব জায়গাতে তারা বলে। তাহলে আপনি সংবিধানের সংশোধনী চাচ্ছেন, আপনি সংবিধান নিয়ে এত তৎপর, সংবিধান নিয়ে এত কথা বলেন, কিন্তু সংবিধানের যেটা বেসিক জায়গা যে সব মানুষের সমান অধিকার, আপনি তো সেটাতেই বিশ্বাস করেন না। আর সংবিধান তো অনেক দেশে নাই, আছে না, পৃথিবীতে অনেক দেশ আছে সে সংবিধানই নাই, সেসব দেশ কি চলে না? তুষার ভাই যেটা বলছিলেন যে আমি মনে করি যে এটা সরকারি দলের এক ধরনের বদান্যতা যে তারা একটি কমিটি করেছে, কারণ 2/3 মেজরিটি পেয়ে যে সরকার গঠন করেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, সেই সরকারের এতটা বদান্যতা না দেখালেও চলে। কিন্তু মানে যেহেতু এটা জুলাই পরবর্তী এবং অন্য ধরনের একটা সরকার না, এবং এটা সবসময় চেয়েছে যে বিরোধী দলের সাথে এক ধরনের সহমর্মিতার জায়গায় থেকে দেশ চালানো, গণতন্ত্রের পথে হাঁটা, সেই কারণেই কিন্তু এই কাজগুলো তারা করেছে। দেখেন, সংবিধানে কি সবকিছু থাকে? সংবিধানে কি ছিল যে শেখ হাসিনা কিভাবে পালাবে? সংবিধানে কি ছিল আয়নাঘর বানাতে হবে? কিন্তু আমরা কিন্তু করেছি। তার মানে হচ্ছে সংবিধান না, আসলে সংবিধান
সংবিধানটা যারা পরিচালনা করে তার কতটুকু সদিচ্ছা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, সেটার উপরেই কিন্তু সংবিধানের নিয়ন্ত্রণ। আর তুষার ভাই যে কথাটি বলছিলেন যে সংবিধান আসলে মানে মানুষের জন্যই তো, তাই না? সংবিধান মানুষের জন্য, এবং সেই সংবিধানে আসলে কি থাকবে কি থাকবে না সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার আদর্শিক জায়গাটা, আপনি আসলে দেশকে কিভাবে দেখেন। সংবিধানকে যখন, পরিবর্তনকে যখন আপনি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, সংবিধান যখন শুধুমাত্র আপনার ক্ষমতায় যাওয়ার প্ল্যাটফর্ম, তখন তো আসলে এরকম হবে। আপনি দেখেছেন কালকে নাকি আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি, একজন বিখ্যাত মানুষ আছেন, হ্যাঁ, শব্দের খেলা করেন এবং কুতর্ক করেন, মানে জঘন্য শব্দের ব্যবহার করেন। উনি একটি কথা বলেছেন যে আমরা 1000বার জুলাই ব্যবসায়ী হব। তার মানে জুলাইকে এখন অলরেডি ব্যবসার জায়গায় নিয়ে গেছে। দেখেন, শব্দ কিন্তু আপনার মনের রিফ্লেকশন, আপনার ব্রেনে যা থাকে, আপনার হৃদয়ে যা থাকে, সেটি আপনার মুখ দিয়ে বের হয়। তার মানে জুলাইকে যখন আপনি ব্যবসার সাথে তুলনা করছেন, নিজেকে ব্যবসায়ী বলছেন, তাহলে প্রকারান্তরে কিন্তু ওই কথাটাই যায় যে আসলে আপনি সংবিধান সংশোধন বলেন বা রাজনৈতিক যে স্ট্যান্ডটাই নেন না কেন, তার পেছনে আপনার ব্যবসা কাজ করে। সো তার সাথে জনগণের সম্পৃক্ততা নাই। জনগণের সম্পৃক্ততা যদি সত্যিই থাকতো, তাহলে এই ধরনের কমপ্লিকেসি তৈরি করার কোনো জায়গা ছিল না, দরকারই ছিল না। জনগণ কি চায় বা একটা দেশ চালানোর জন্য কত সিম্পল ওয়েতে আসলে সংসদে কাজ করা যায়, যে কথাটি তুষার ভাই বলছিলেন যে আসলে সংসদে বিলটি আনা হবে, বিলটি পাস হবে, সময় বাঁচবে। আপনি জানেন সংসদে প্রতি সেকেন্ডে কত টাকা খরচ হয়। এখন ওগুলাও যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটি খারাপ পথেই বিরতি দেয়। পাটোয়ারি, সাম্প্রতিক পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত রায় কিন্তু কি নতুন প্রশ্ন সামনে এসেছে যে সংবিধান সংশোধনেও কি সাংবিধানিক সীমা আছে? সংবিধান সংশোধনের কোনো সাংবিধানিক সীমা থাকা উচিত না, কারণ আপনি সেখানে গণভোটের প্রভিশন আছে। আমাদের দু ধরনের সংশোধনী ছিল, একটা পার্লামেন্ট নিজেই করতে পারতো, আর সার্টেন প্রভিশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে পার্লামেন্টের পরে আবার গণভোটে যেতে হতো। না, তো প্রশ্ন যেটা আসছে, সংসদের দুই ধরনের পাওয়ার থাকে, একটা হচ্ছে অ্যামেন্ডিং পাওয়ার, সংবিধান সে অ্যামেন্ড করতে, একটা হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। বর্তমান সংসদের কোনো কনস্টিটিউয়েন্ট পাওয়ার নাই। 72 সালের যে গণপরিষদ ছিল সেটার কনস্টিটিউয়েন্ট পাওয়ার ছিল, তারা নতুন একটা সংবিধান তৈরি করছে। আর যে গণভোটের কথা বলা হচ্ছে, গণভোট তখন সংবিধানে ছিল না, একটা অর্ডিন্যান্স দিলেন রাষ্ট্রপতি। তখন সেদিনই বলেছি রাষ্ট্রপতি সাংবিধানিক বিষয়ে অর্ডিন্যান্স দিতে পারেন না। আর্টিকেল 90-তে স্পষ্ট বলা আছে সংবিধানের অ্যামেন্ডমেন্ট হবে, সংবিধানের কাটাছেড়া হবে, সাংবিধানিক বিষয়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারবেন, এটা একদম সংবিধানে বলা আছে। কিন্তু গণভোট অর্ডিন্যান্সটা ওই সময় জারি করা হলো। আর কি করা হলো, জুলাই সনদ অর্ডার করা হলো। অর্ডার রাষ্ট্রপতি কখন দেয়, যখন গণপরিষদ হয়, এবং সেই গণপরিষদে যেহেতু কোনো আইন নাই, কোনো সংবিধান নাই, তখন পিও দেওয়া হয়, প্রেসিডেন্সিয়াল অর্ডার। 1952-তে আমাদের পিও দেওয়া ছিল, আবার 1972-তে অনেক পিও আছে। এখন যেমন আমাদের আরপিও, যে রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার, ওটা কিন্তু পিও 72 সালের। তাহলে জুলাই সনদ অর্ডারটা যে রাষ্ট্রপতি দিলেন, এটাও অসাংবিধানিক, অবৈধ। এখন জামাত চাচ্ছে বিএনপিকে এই গণভোট এবং জুলাই সনদের খাঁচায় বেঁধে ফেলতে, এবং এটা নিয়ে একটা পলিটিক্যাল সেন্সেশন রাখতে, একটা পলিটিক্যাল ক্রাইসিসকে জিয়ে রাখতে, যেটা আমি তুষারবার সাথে একমত। কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই জামাত বিএনপি এক হয়ে যাবে, একসাথে থাকবে। এবং জামাতের আমির যে গণভোটের কথা বলেছেন, সংসদের নির্বাচনটা হয়েছে সংবিধানের আন্ডারে, 300 আসনে হয়েছে। ইলেকশন কমিশন করেছে আন্ডার সংবিধান, এবং 300 আসনের পরে 50 আসনে মহিলা এমপি হয়েছে, স্পিকার হয়েছে। যে দল জিতেছে তার হেডকে ইনভাইট করা হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তো সবই সংবিধানের আন্ডারে, গণভোটটা সংবিধানের আন্ডারে হয়নি। সো গণভোট আর পার্লামেন্টারি ভোট একই দিনে হলেও এটা দুইটা লিগ্যাল ফ্রেমে দুটো ভোট হয়েছে, একটা সাংবিধানিক, একটা অবৈধ অর্ডিন্যান্সের মাধ্যমে। কিন্তু পঞ্চদশ সংশোধনীর রায় থেকে আমরা আসলে কি বার্তা পেলাম? সেখানে যখন আদালত একটি সংশোধনীকে অসাংবিধানিক বলে রায় দিচ্ছে, তখন আসলে আদালত কি আসলে সংসদের প্রতিদ্বন্দ্বী নাকি আসলে সংবিধানের রক্ষক? না, ওখানে যে মুখ্য বিষয়টা ছিল 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অরিজিনাল সংবিধানে যে আর্টিকেলগুলোকে অ্যামেন্ডমেন্ট করা যেত, সেই আর্টিকেলগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আনঅ্যামেন্ডেবল সংবিধান করা হলো। এখন একটা সংবিধানের আন্ডারে গভর্নমেন্ট সে সংবিধানকে আনঅ্যামেন্ডেবল করতে পারে না, সেজন্য ওইটাকে বলা হয়েছে যে ওই আনঅ্যামেন্ডেবল প্রভিশনটা বাতিল, প্লাস কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা হয়েছিল, ওটাকেও বাতিল করেছে। এখন সামনে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে। আরেকটা হচ্ছে ইউকে পার্লামেন্ট আনরিটেন এবং ফ্লেক্সিবল, এনি টাইম চেঞ্জ করা যায়, কিন্তু তারা কিন্তু 800-900 বছর ধরে মেঘনা কাটা যখন করা হলো 1215, তারপরে সে ওটাকে বাতিল করে দিল কিং জন অ্যাগেইন, যিনি সাইন করে তিনি বাতিল করে দিলেন, এবং সবগুলো কপি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। 4টা কপি লেখা ছিল, তার একটা এখনো রয়ে গেছে সেলিসবেরি চার্চে। 100 বছর পরে আবার মেঘনা কাটা রিভাইভ করেছে, আজকে প্রায় 1300 বছর মেঘনা কাটা এখনো আছে, পরিবর্তন হয়নি। তো ওই যে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারলেই তো অ্যামেন্ডমেন্ট করবেন না, আপনার সংবিধান বা দেশ চালাতে যে প্রভিশন গুলো, এগুলো অটোমেটিক থাকবে। যেমন মোনার্কি নিয়ে বললেন, এখন যে দল ওখানে জিতবে
তাকে ইনভাইট করা হবে গভর্নমেন্ট ফর্মালিটি, কে করবে? কুইন করবে বা ক্রাউন করবে। তো যদি ওই আপনি ক্রাউনকে বাদ দেন, ওই ইনভাইটেশনটা কে করবে? অনেকগুলো কনভেনশন নিয়ে তো সংবিধান হয়। তো আমাদের দেশের যে 60 বছরের একটা সংবিধান, এটা আসলে 60 বছরের না, কিন্তু 800 বছরের সারা পৃথিবীর সংবিধানের যে ধারাগুলো সেগুলো এখানে আছে, এবং সেখানে যে মানবাধিকার গুলো আছে খুবই উঁচু মানের মানবাধিকারের প্রভিশন আমাদের এখানে আছে। আমরা সেটাকে বাদ দিয়ে নতুন করে সংবিধান করার সক্ষমতা আদৌ রাখি না। এবং এই ড্রাফটটা করার পরে ড্রাফটটা ইংল্যান্ডের একটা সলিসিটর ফার্মে পাঠানো হয়েছিল, টপ ক্লাস, তারা আবার এটাকে এডিট করে দিয়েছিল সেই সময় 72 সালে, কামাল হোসেন আমিনুল ইসলামদের মুখে আমার শোনা। তো সেখানে তো আমি মনে করি ডেফিনেটলি এই সংবিধানকে রিফর্ম করতে হলে রিফর্ম করতে হবে, সেটা যুগের সাথে সাথে করতে হবে। সেটার জন্য পার্লামেন্টে বিল আসবে, বিলটা কমিটিতে যাবে, কমিটি থেকে আবার সেটা পার্লামেন্টে আসবে, then মানে পার্লামেন্ট থেকে বিদ্যমান গণভোটে প্রক্রিয়ার যাবে। কথা বলছেন। যে আইনি প্রক্রিয়া আছে সেটার মাধ্যমেই হবে। যেমনটি নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আইনি দিকটা আমি আপনার কাছ থেকে বুঝতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিম। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যেমনটি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আইনি দিকটি আপনার কাছ থেকে বুঝতে চাই। দেখুন, শেখ হাসিনা অ্যাবসেন্সিয়া অবস্থায় তার ট্রায়াল হয়েছে। এটা 72 সালের যে আইনটা, সেই আইনের মধ্যে এটা ছিল না, এটা পরে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। তো সেই আইনে বলা আছে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। এটা স্পেশাল ল এবং এটা আবার প্রোটেক্টেড ল, অর্থাৎ এই আইনের কোনো ধারার সাথে যদি সংবিধানের সংঘর্ষ হয় তাহলে এই আইন প্রায়োরিটি পাবে। বাংলাদেশের একমাত্র আইন যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হলেও এই আইন প্রায়োরিটি পাবে। এক্স পোস্ট ফ্যাক্টর ল এই আইনে আছে, কোনো অসুবিধা নেই। যেমন আমাদের আর্মি অফিসারদের ক্ষেত্রে অনেকগুলো প্রভিশন ইউনুস গভর্নমেন্ট নিয়ে আসছে, এগুলো কিন্তু সরাসরি মানবাধিকারের লঙ্ঘন, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে তার সাথে। কিন্তু যেহেতু 47-এর কতে বলা আছে যে এই আইনের কোনো ধারার সাথে সংবিধান সংঘর্ষ হইলেও এই আইন প্রাধান্য পাবে, এই জন্য এটা করা হচ্ছে। ওটা একটা এক্সেপশন দেওয়া হয়েছিল, এটাকে এখন জেনারেল রুল করা হচ্ছে। এখন 30 দিন পার হওয়ার পরে শেখ হাসিনা কি করতে পারবে? তিনি তার ফাঁসি এক্সিকিউশন এত ইজি বিষয় না। ফাঁসি এক্সিকিউশনের আগে তার রিভিউ প্রসেস আছে, রিভিউ করতে পারেন। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 কমপ্লিট জাস্টিস অনুযায়ী তাকে আপিলের প্রভিশন দিতে পারেন। দেন প্রেসিডেন্সিয়াল ক্লেমেন্সির সুযোগ আছে। এগুলো হচ্ছে লিগ্যাল প্রক্রিয়া। রাজনীতি তো আবার ডিফারেন্ট জিনিস। তো সেক্ষেত্রে আমি মনে করি শেখ হাসিনার আসার নিউজেই দেশে যেরকম একটা সুনামি ইম্প্যাক্ট পড়েছে এবং যেভাবে এটা রাজনৈতিক ডাইমেনশন, দৃষ্টিভঙ্গি, স্ট্র্যাটেজি সবগুলোকে চেঞ্জ করে দিয়েছে, সেখানে তিনি যদি আসেন ডিসেম্বরে, তার আগে দেশে অনেক কিছুই ঘটবে, যার ফলে হয়তোবা সরকার কোনো কম্প্রোমাইজে যাবে এবং সবকিছুই সেই কম্প্রোমাইজের ভিত্তিতেই হবে। অর্থাৎ সরকার যদি বলে আপিল করতে পারবে, তাহলে তো আর আপিল করতে কোনো বাধা নাই। তো আপিল ছাড়াই তাকে ফাঁসি দিয়ে দিবে, এতটা নিষ্ঠুর একটা সরকার কেন হবে? এটা হওয়ার কোনো পলিটিক্যাল রিজনও নাই। আইনি প্রক্রিয়াগুলো যদি সুযোগ থাকে, ধাপগুলো শেষ করতে হবে, শেষ করেই করতে হবে। তো সেখানে আমি মনে করি অবশ্যই আইনি সুযোগটা সীমিত হয়ে গেছে, কিন্তু আইনি সুযোগ বার করতেই হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অধ্যাপক ডক্টর নাহিদ ইসলাম খান, আপনার কি মনে হয় বর্তমান বাস্তবতায় সরকার কি শেখ হাসিনা প্রশ্নে আসলে কম্প্রোমাইজে যাবে? আমার তা মনে হয় না। কারণ হচ্ছে যে শেখ হাসিনা দ্বারা সবচেয়ে বেশি নিপীড়িত ছিল এই সরকার, আপনি যত যাই বলেন না কেন। তবে এটা ঠিক যে এই সরকারকে আমি বিশ্বাস করি একটা মানবিক সরকার, হ্যাঁ, এবং আপনি যদি প্রধানমন্ত্রীকে দেখেন, মানবিক প্রধানমন্ত্রী। এবং আমি ব্যক্তিগতভাবে আমিও চাই যে শেখ হাসিনার যে বিচারটি হবে সেটার মধ্যে কোনো ভাগ ফোকর থাকা যাবে না, হ্যাঁ। কারণ আজকে শেখ হাসিনার বিচার আপনি করে দিলেন, আজকে তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু 20 বছর পরে যখন এই প্রশ্নের তীরটা আপনার দিকে যাবে, তখন যখন বলা হবে যে বিচারহীনতায় এই কাজগুলো হয়েছে, আমার মনে হয় না এই রিস্কটা বিএনপি কখনো নিবে, এবং এটা নেওয়া উচিত না। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধীরও কিন্তু এই জায়গাটা থাকা উচিত। তার নিজের লয়ার থাকবে, সে তার নিজের কথা বলবে, প্রমাণ করার চেষ্টা করবে, হ্যাঁ, স্বীকার করবে অথবা করবে না, কিন্তু একেবারে সিস্টেম্যাটিক ভাবে বিচারিক সমস্ত কিছু ফলো করে শেখ হাসিনার বিচার হতে হবে। আর তার সাথে সাথে আমি একটা কথা বলছি যে যেটা পাটোয়ারি ভাই বলছিলেন যে শেখ হাসিনা ডিসেম্বরে চলে আসা, আমি মনে করি যে এটাও আসলে আওয়ামী লীগকে এক ধরনের প্রাসঙ্গিক করা ওই কথা থেকেই আসে। এবং দেখেন, এই মিডিয়ায় কিন্তু 2015 সাল থেকে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করেনি, তাই না? আদালতের একটা নিষেধাজ্ঞা ছিল। তাহলে শেখ হাসিনার এই বক্তব্য যে প্রচার করছে মিডিয়া, এটাও কিন্তু মিডিয়ার একটা জবাবদিহিতার জায়গা। আমার মনে হয় এই ব্যাপারে সরকারকে আসলে একটু শক্ত হওয়া দরকার, কারণ এই ধরনের বক্তব্য প্রচার করে কিন্তু এক ধরনের সোসাইটিতে রিপার্কেশন তৈরি করা হয় এবং ইচ্ছাকৃত এটা। দেখেন, শেখ হাসিনাকে কিন্তু প্রাসঙ্গিক রাখে কিছু মানুষ আসলে ওই রাজনীতি, ওই যে ক্ষমতার জায়গাটাতে আবার যাওয়ার জায়গার জন্য। এটা কিন্তু এমন না যে শেখ হাসিনার প্রতি ঘৃণা থেকে অথবা জনগণের চাওয়ার জায়গা থেকে। শেখ হাসিনা আছে, শেখ হাসিনাকে প্রাসঙ্গিক রাখবে, রাজপথ গরম করার জন্যই রাখবে। এটা যদি আপনি ধরে রাখেন যে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করছে আসলে জনগণ,
আসলে ভুল কথা, এটাও একটা রাজনৈতিক খেলা। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। যেমনটি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানালেন, শেখ হাসিনার ফিরলে ওয়েলকাম, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটি, সেটা হচ্ছে শেখ হাসিনাকে আসলে ফিরবে? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে? প্রথমত সরকার ন্যায় বিচার নিশ্চিত করে না, সরকার ন্যায় বিচারের পরিবেশ তৈরি করে। ন্যায় বিচার নিশ্চিত করে বিচারালয়, আদালত। আদালত যদি ন্যায় বিচার না করে সরকারকে গিয়ে বিচার করে দিতে পারে না, বরং সরকারও বিচারের জন্য আদালতেরই দ্বার প্রান্তে যায়, আদালতেরই দ্বারস্থ হয়। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, যে বিচার ব্যবস্থা, সরকার, প্রশাসন এরা সবাই মিলে রাষ্ট্রটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখে। এখন শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এটা মূলত তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে রয়টার্সের, যেটা আবার ভারতীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গাতে এটা পাবলিশ হয়েছে রয়টার্সের বরাতে। ফলে গণমাধ্যম সংক্রান্ত যে অভিযোগটা আছে, এটা আসলে আমাদের গণমাধ্যমের উপর বর্তায় না। কেন? কারণ আমাদের গণমাধ্যম তার বক্তব্য প্রচার করে নাই। আমাদের গণমাধ্যম তার বক্তব্য প্রচারিত হয়েছে এই বিষয়ে সংবাদ করেছে, এবং তার পুরো বক্তব্য, পুরো সাক্ষাৎকার কোথাও প্রকাশিত হয়নি। ওই সাক্ষাৎকারের কিছু কিছু অংশ নিয়ে তারা সংবাদ তৈরি করেছে। মূলত এই সংবাদটা তৈরি করেছে হচ্ছে, বা তার বক্তব্য প্রচার করেছে রয়টার্স। এখন উনি আসবেন কি আসবেন না, এখানে অনেকগুলি ফ্যাক্টর আছে। একটা হচ্ছে তার আসার যে পরিবেশ, সেটার জন্য প্রথমে দরকার তার একটা ট্রাভেল ডকুমেন্ট। তিনি কোন ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আসবেন? তিনি কি বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আসতে পারবেন? আমার সেটা মনে হয় না। কেন মনে হয় না? কারণ যারা তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে ফেরত দিবে তারাই তো তাকে আশ্রয় দিয়েছে। তার হোস্ট কে? তার হোস্ট ভারত। নিশ্চয় অবগত আছেন, গতকাল কিংবা পরশুই কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে যে শেখ হাসিনা প্রশ্নে আইনি পথ অনুসরণ করা হবে। তাহলে সেই আইনের বহু জায়গা রয়েছে যে জায়গাগুলি দেখিয়ে ভারত তাকে প্রত্যর্পণ অস্বীকৃতিও জানাতে পারে, সেই সুযোগ আছে তাদের। অতএব আমি তো সাধারণ প্রশ্ন করি, পিকে হালদার ভারতে আছে, 1000 কোটি টাকা মেরে দিয়ে এখানে বসে আছে, এই লোকটাকে ফেরত আনা যায় নাই। এই লোকটাকে ফেরত আনা কি শেখ হাসিনাকে ফেরত আনা হচ্ছে সোজা না কঠিন? এই লোকটাকে ফেরত আনুক সরকার, আনতে পারে না। বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে না, আনতে পারে না কেন? আমাদের এখানে সাধারণত বন্দি প্রত্যর্পণ হয়েছে শুধুমাত্র এমন লোকদের ক্ষেত্রে যে লোকেরা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এর বাইরে বাকিরা কিন্তু দাগি চোর আসামিকে পর্যন্ত আনতে পারে না। অতএব এই সব জিনিসের আমাদের আলোচনা না করাই ভালো। তারপরে হচ্ছে ওনার ট্রাভেল পাস নাই, ট্রাভেল ডকুমেন্ট নাই, একটা বললাম। দ্বিতীয় হচ্ছে ভারত নিজে হোস্ট তাকে এতদিন আশ্রয় দেওয়ার পরে তারপরে তাকে নিশ্চয়ই সবচেয়ে নিরাপদ জায়গা সেটাই তো তিনি মনে করেছেন, সেজন্য সেখানে গিয়েছেন। অতএব সেইখান থেকে যে তিনি ফেরত আসবেন বা তাকে তারা পুশ ব্যাক করবে, ব্যাপারটা আমার কাছে সঠিক মনে হয় না। তৃতীয়ত তিনি আসবেন যে, সে আসার জন্য তার দলের যে অবস্থা, সেই অবস্থাকে সেরকম সুসংহত অবস্থায় আছে তার দল, সেই অবস্থায় নাই। অথবা আমার কাছে মনে হয় না যে তিনি আসবেন। যে বাস্তবতা আপনি তুলে ধরলেন, শেখ হাসিনা নিজেও নিশ্চয়ই সেই বাস্তবতা বোঝে, সেই বাস্তবতা বুঝে আত্মসমর্পণের ঘোষণা, ডিসেম্বরের সময়সীমা নির্ধারণ করা রাজনীতির কোনো ভেলকিবাজি না। এটা কোনো ভেলকিবাজি কিছুই না। রাজনীতির এগুলো হচ্ছে এক ধরনের কৌশল। আপনি একটা সাধারণ জিনিস চিন্তা করেন তো, উনি যখন আসবেন বলেন নাই, তখনও কি ওনাকে নিয়ে আলোচনা কেউ বন্ধ রেখেছিল? ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই মুহূর্তে বিরোধী দলের শত্রু ওই অর্থে সরকারি দল না, এই মুহূর্তে বিরোধী দলের শত্রু উনি, এবং সরকারি দলেরই বরং শত্রু উনি না। সরকারি দল রাজনীতি করার চেষ্টা করছে, আর বিরোধী দল অস্তিত্ব রক্ষার সংগ্রামে আছে। এবং এই যে উনি এটা বলার পরে সবচেয়ে বেশি নড়াচড়া করছে কারা? আপনি লক্ষ্য করলে দেখবেন এখন যারা বিরোধী দল তারা। কারণ নানান ধরনের শত্রুতা বা সংঘাত তারা মনে করছে শেখ হাসিনার সঙ্গে তাদেরই আছে। এখন এই পুরো ঘটনাটার মধ্যে দিয়ে কতগুলি জিনিস স্পষ্ট হয়েছে, এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই স্পষ্ট হওয়ার মধ্যে একটি হচ্ছে যে তার আসা না আসার সঙ্গে একদল লোকের বিরোধিতা, অথবা আমি বলবো যে তাকে আমন্ত্রণ জানানোর একটা সম্পর্ক আছে। আপনি একটা জিনিস চিন্তা করবেন, উনি সাক্ষাৎকারটা দেওয়ার সাথে সাথে একজন সাবেক কূটনীতিবিদ আমেরিকার, তিনি মন্তব্য করেছেন কিন্তু যে ওনার আসার কোনো সম্ভাবনা নাই। ওনার আসার সম্ভাবনা আছে কি নাই এটা নিয়ে তাদের তো মাথা ব্যথা কেন? তার মানে এখানে একটা আন্তর্জাতিক একটা রাজনীতির বিষয় রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।